পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাস্সুম, পর্ব সংখ্যা ৬৪। আজ শুক্রবার। আজ মাহির আর ইরার বিয়ে। দুই পরিবারের সবার ইচ্ছে ছিল খুব বড় করে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করার, কিন্তু শেষ পর্যন্ত মাহির আর ইরা দুজনেই ভিন্ন একটা সিদ্ধান্ত নেয়। ওরা জানিয়ে দেয় তারা চায় খুব সাধারণভাবে মসজিদে বসে ইসলামী নিয়মে বিয়ে করতে। এটা ওয়াজে তারা শুনেছিল, বিয়েতে যত কম খরচ তত বেশি বরকত নেমে আসে। সেই কথাই যেন তাদের মনে গভীরভাবে দাগ কেটেছিল। তাই দুজন মিলে সিদ্ধান্ত নেয় বিয়েতে অযথা জাঁকজমক বা বাড়তি খরচ করবে না, একেবারে পারিবারিকভাবে বিয়েটা সম্পন্ন করবে, যেখানে শুধু দুই পরিবারের আপনজনরাই থাকবে। বাইরের কোনো অতিথি কিংবা অপ্রয়োজনীয় আয়োজন থাকবে না। যেই ভাবা সেই কাজ। জুমা নামাজ শেষ হওয়ার পর মসজিদে বসে খুব সুন্দর ও শান্ত পরিবেশে মাহির আর ইরার বিয়ে সম্পন্ন হয়। আল্লাহর নাম নিয়ে শুরু হয় তাদের নতুন জীবনের পথ চলা। বিয়ে শেষ হওয়ার পর সবাই মিলে ইরাকে নিয়ে আসে পাটোয়ারের বাড়িতে। বিয়েটা ছোট পরিসরে হলেও আনন্দের কোনো কমতি ছিল না। পরিবারের সবাই নিজেদের মতো করে হাসি, আনন্দ, গল্প আর খুনসুটিতে পুরো বাড়িটাকে প্রাণবন্ত করে তুলেছিল। দেখতে দেখতে এই সন্ধ্যা নেমে আসে। সন্ধ্যা হতেই সব কাজিন আর রিমিশা মিলে বাসরঘর সাজানোর কাজে লেগে পড়ে। সবাই মিলে প্রায় ২ ঘন্টা সময় নিয়ে খুব যত্ন করে পুরো রুমটা সাজিয়ে তোলে। সব সাজানো শেষ হলে মাহির আর ইরাকে নিয়ে আসা হয় রুমের সামনে। রুমের সামনে এসে মাহির পকেট থেকে একটা চেক বের করে সবার হাতে ধরিয়ে দেয়, কিন্তু ওরা কেউই চেক নিতে রাজি হয় না। একসঙ্গেই বলে ওঠে, না না ভাইয়া, আমাদের ক্যাশ টাকাই লাগবে। আরেকজন সঙ্গে সঙ্গে আগের ঘটনার কথা মনে করিয়ে দিয়ে বলে, একবার আহিল ভাইও আমাদের কার্ড ধরিয়ে দিয়েছিল, পরে দেখি কার্ডে একটা টাকাও নেই। কথা শুনে সবাই একসঙ্গে হেসে ওঠে। পরে অবশ্য তুষার ভাইয়ের কাছ থেকে টাকা উদ্ধার করেছিলাম, কারণ উনি বলেছিলেন কার্ডে না থাকলে উনি টাকা দেবেন। তাই এবার আর কোনো রিস্ক নেব না। আগে ঝামেলা মিটমাট করে তারপরে বাসর ঘরে ঢুকবেন। ওদের কথা শুনে মাহির হেসে ফেলে। দেখ, আমি তোদের ঠকাচ্ছি না। আমি যেহেতু বিয়েতে বড় কোনো অনুষ্ঠান করিনি, তাই তোদের জন্য ভালো একটা অ্যামাউন্টই লিখেছি। কিন্তু তোরা যদি সেটা নিতে না চাস, তাহলে ক্যাশ ৫,০০০ টাকা নিয়েই বিদায় হয়ে যা। আর যদি এই চেকটা নিস, তাহলে ৫০,০০০ পাবি। কথাটা শেষ হতেই কয়েকজন আর ১ সেকেন্ডও দেরি করল না, দ্রুত টাকা আর চেকটা হাতে নিয়ে দৌড়, যেন মাহির আবার মত বদলে ফেলে। বাকি কয়েকজন আর আপত্তি করল না। হাসতে হাসতেই ফিতা কেটে মাহির আর ইরাকে বাসর ঘরের ভেতরে ঢুকতে দেয়। মাহির আর কোনো কথা বলে না। এতদিন পর নিজের ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য নিজের করে পেয়েছে। এখন এই মূল্যবান সময়টুকু হাসি ঠাট্টা আর দর কষাকষিতে নষ্ট করার কোনো কারণই খুঁজে পায় না সে। মুখে মৃদু হাসি নিয়ে সে ইরার দিকে তাকায়। তারপর ধীরে ধীরে দুজনে একসঙ্গে রুমের ভেতরে প্রবেশ করে। এরা রুমে ঢুকতেই হঠাৎ পিছন থেকে শাহান চুপিসারে এগিয়ে এসে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, কংগ্রেচুলেশন প্রিতনি, নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তারপর দুষ্টু এসে আবার বলে, আর কোনো সমস্যা হলে আমাকে বলিস, আমি কিন্তু পাশের রুমেই আছি। কথা শেষ করে শাহান মুচকি হেসে দেয়। ওর কথা শেষ হতেই মাহিরের কপাল কুঁচকে যায়। সে সঙ্গে সঙ্গে শাহানের এক কান চেপে ধরে টেনে নিজের দিকে এনে বলে, আমার বইয়ের কিছু লাগলে তোকে বলবে, ওর যা কিছু লাগবে আমি আছি। আর একটা কথা, আমার বউয়ের সামনে বেশি ঘুরঘুর করার দরকার নেই। শাহান কানে হাত দিয়ে মুখ কুঁচকে বলে, আমাকে বলবে না ও, আমি তোর ফ্রেন্ড, ওর সব প্রয়োজনে আমি আছি। তারপর বুক ফুলিয়ে আরও বলে, আর একটা কথা ভাইয়া, ও কিন্তু তোমার বউ হওয়ার অনেক আগে থেকেই আমার ফ্রেন্ড ছিল। এরা যদি আমার ফ্রেন্ড না হতো, তাহলে তুমি ওকে চিনতেই বা কিভাবে? আর বই বা পেতে কোথায়? আমার কারণেই তো তোমাদের পরিচয় হয়েছে। তাই আমার সঙ্গে একটু রেসপেক্ট দিয়ে কথা বলবে, বুঝেছ? শাহানের কথা শুনে মাহির এবার তার কানে রাখা হাতটা আরও একটু শক্ত করে ধরে। তারপর গম্ভীর মুখে বলে, আমি আমার বউকে কিভাবে চিনেছি সেটা নিয়ে তোকে একদম চিন্তা করতে হবে না। আর আমি তোকে এখনই চিনিই না, যা ভাগ এখান থেকে। কথা শেষ করে মাহির এক প্রকার ঠেলে শাহানকে রুমের বাইরে বের করে দেয়। প্রয়োজন শেষ, খোদা হাফেজ। রুম থেকে বের হতে হতে শাহান কানে হাত বুলিয়ে মুখ বাঁকিয়ে বলে ওঠে। তারপর নাটকীয় ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলে আবার বলে, আমার ফ্রেন্ডকে বিয়ে করে এখন আমাকেই চিনে না। কথাটা বলেই সে অভিমানী মুখ করে করিডোর দিয়ে হেঁটে চলে যায়। আর তার এমন নাটকীয় আচরণ দেখে বাইরে দাঁড়িয়ে থাকা সবাই আবারও হো হো করে হেসে ওঠে। পেরিয়ে গেছে আরও ৬ মাস। দেখতে দেখতে এই ৬ মাস যেন হাসি, আনন্দ, খুনসুটি আর পারিবারিক উষ্ণতায় কেটে গেছে। পাটোয়ারি বাড়ির প্রতিটি সদস্যরই দিনই যেন নতুন আনন্দে ভরে উঠেছে। প্রায় সবাই আগের চেয়েও আরও বেশি একে অপরের সঙ্গে মিশে গেছে। এই কয়েক মাসে রাইসা বেশিরভাগ সময় কেটেছে পাটোয়ারি বাড়িতে। গর্ভাবস্থার কারণে শরীরটা আগের মতো নেই। মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ে সে। তাই তুষার চাইলেও তাকে নিজের বাসায় নিয়ে যেতে পারে না, এবং এখানেই সবাইকে কাছে পেয়ে রাইসা অনেক বেশি হাসি খুশি থাকে। এর মধ্যে রাইসার পেটও বেশ খানিকটা উঁচু হয়েছে। ৬ মাস শেষ হয়েছে, আজ ৭ মাসে পা দিয়েছে। তাই পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আজ খুব আনন্দের সঙ্গে রাইসার বেবি হওয়ার অনুষ্ঠান করবে। সকাল থেকেই পুরো বাড়িতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ফরিদা বেগমের বহুদিনের ইচ্ছে নিজের হাতে রান্না করে মেয়েকে খাওয়াবেন। তাই তিনি নিজেই প্রতিটি রান্নার তদারকি করেন। যদিও রিমিশা আর ইরা বারবার বলছিল সব কাজ তারা করে নেবে,
তবু ফরিদা বেগম কিছুতেই মানতে চাইছিলেন না। এই কয়েক মাসে রিমিশা আর ইরার মধ্যে দারুণ একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। সারাদিন গল্প করা, একসঙ্গে বাইরে ঘুরতে যাওয়া, হাসি ঠাট্টা, দুষ্টুমি, সবকিছুতেই যেন দুজনের দারুণ মিল। এখন তারা শুধু যা যা নয়, একে অপরের খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। রান্নাঘরে তখন একের পর এক পদ তৈরি হচ্ছে, সুগন্ধে পুরো বাড়ি যেন ভরে উঠেছে। ফরিদা বেগম ইলিশ মাছে সুন্দর করে মশলা মাখিয়ে সাবধানে গরম তেলের কড়াইয়ে ছেড়ে দেন, কিন্তু মাছ তেলে পড়তেই গরম মশলার তীব্র গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। আর ঠিক সেই মুহূর্তে রিমিশা হঠাৎ করে মুখ চেপে ধরে দ্রুত দৌড়ে ওয়াশ বেসিনের সামনে গিয়ে দাঁড়ায়। পরের মুহূর্তে গড়গড় করে বমি করতে শুরু করে। বমি শেষ হলে দুজনে তাকে ধীরে ধীরে ধরে ড্রয়িং রুমের সোফায় এনে বসায়। ফরিদা বেগম উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করেন, কি হয়েছে তোর মা? গ্যাস্ট্রিকের ওষুধগুলো ঠিকমতো খাচ্ছিস তো? রিমিশা কিছুটা ক্লান্ত গলায় বলে, আম্মু, আমার না এখন কেমন যেন লাগে, কিছু দেখলেই ভয় লাগে। খাবার দাবার, মাছ মাংস কিছুই সহ্য হয় না। গন্ধ পেলেই বমি চলে আসে, মাথাটাও কেমন যেন হালকা ঘুরছে। রিমিশার কথা শুনে ফরিদা বেগমের উদ্বেগ আরও বেড়ে যায়। এত কাজের চাপের মাঝেও তিনি আর কোনো ঝুঁকি নিতে চান না। তিনি সঙ্গে সঙ্গে আহিলকে ডাক দিলেন। আহিল, তুমি রিমিশাকে এখনই হাসপাতালে নিয়ে যাও, এখানকার সব কিছু আমি সামলে নেব। আহিলও আর এক মুহূর্ত দেরি করে না। তার কাছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রিমিশা। তার বউটার যদি সামান্য কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কোনোভাবেই আহিল রিস্ক নিতে রাজি না। তাই দ্রুত রিমিশাকে নিয়ে গাড়িতে উঠে বসে। পরের মুহূর্তে গাড়িটি হাসপাতালের উদ্দেশ্যে ছুটে চলে যায়। হাসপাতালে পৌঁছানোর পর থেকে আহিলের মনটা ভীষণ অস্থির হয়েছিল। রিমিশা ভেবে নিয়ে যাওয়ার পর সে ডাক্তারের কেবিনের সামনে বসে অপেক্ষা করতে থাকে। সময় যেন আজ ইচ্ছে করেই খুব ধীরে এগোচ্ছে। প্রতিটি মুহূর্ত তার কাছে ঘন্টার মতো দীর্ঘ মনে হচ্ছিল। কিছুক্ষণ পর কেবিনের দরজা খুলে একটি নার্স বাইরে এসে আহিলের দিকে তাকিয়ে বলে, মিস্টার আহিল পাটোয়ারি? আহিল সঙ্গে সঙ্গে বলে, জি। ডাক্তার ম্যাডাম আপনাকে ভেতরে ডাকছেন। আর এক মুহূর্ত দেরি না করে আহিল দ্রুত ডাক্তারের কেবিনের ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই দেখতে পাই রিমিশা শান্ত হয়ে বসে আছে, আর তার সামনে চেয়ারে বসে আছেন ডাক্তার সুবর্ণা। আহিলকে দেখেই সুবর্ণা ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে। তারপর মুচকি এসে বলে, কংগ্রেচুলেশন আহিল পাটোয়ারি, তুমি বাবা হতে চলেছ। এবার কিন্তু আমাদের ভালো করে মিষ্টি খাওয়াতে হবে। কথাটা শুনেই যেন কয়েক মুহূর্তের জন্য আহিলের চারপাশের পৃথিবী থেমে যায়। সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, মুখে কোনো কথা নেই, চোখে বিস্ময়, আনন্দ আর অবিশ্বাস একসঙ্গে ভিড় করে। সে সত্যি বাবা হতে চলেছে। এত বড় সুখবরটা যেন এখনও তার বিশ্বাসই হচ্ছে না। পরের মুহূর্তে আনন্দে তার চোখ দুটো ভিজে ওঠে, অজান্তেই দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে গাল বেয়ে। নিজেকে আর সামলাতে না পেরে সে দ্রুত রিমিশার কাছে এগিয়ে যায়। তারপর কোনো কিছু না ভেবেই শক্ত করে রিমিশাকে জড়িয়ে ধরে। হঠাৎ এমনভাবে জড়িয়ে ধরায় রিমিশা একেবারে লজ্জায় নুয়ে পড়ে। সে আস্তে করে আহিলের কানে ফিসফিসিয়ে বলে, কি করছো তুমি? ডাক্তারের সামনে এভাবে জড়িয়ে ধরছো কেন? আহিল মুচকি হেসে উত্তর দেয়, সমস্যা নেই, ও আমার ফ্রেন্ড সুবর্ণা, তাই তো তোমাকে ওর কাছেই নিয়ে এসেছি। তাদের কথোপকথন শুনে সুবর্ণা হেসে বলে ওঠে, আরে আমার সামনে তো একটু লজ্জা পা। আহিলের সঙ্গে সঙ্গে হেসে উত্তর দেয়, তোর সঙ্গে আবার কিসের লজ্জা? কথা শেষ করে সে এগিয়ে গিয়ে সুবর্ণার সঙ্গে হাত মিলিয়ে বলে, তোকে অনেক বড় ধন্যবাদ আমাকে এত বড় একটা সুখবর দেওয়ার জন্য। সুবর্ণা হালকা হেসে মাথা নাড়ল, তারপর মজা করে বলে, আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, কারণ পরিশ্রম তো তুই করেছিস, তুই বাবা হচ্ছিস, আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, বরং রিমিশাকে ধন্যবাদ দে। কথাটা শুনে আহিল হেসে সুবর্ণার পিঠে একটা চাপড় মেরে বলে, তোরা জীবনে আর মানুষ হবি না। তারপর মুচকি এসে আবার বলে, আচ্ছা বাই দ্য ওয়ে, তুই কি সব রোগীদের সঙ্গে এমন কথা বলিস? সুবর্ণা চোখ ছোট করে তাকে উত্তর দেয়, না, শুধু তোর মতো হারামি ফ্রেন্ডগুলো আসলেই বলি, তোদের তো এমনিতেও দেখা যায় না, শুধু বইয়ের ঝামেলা হলেই হাসপাতালে এসে হাজির হোস। কথাটা বলতেই দুজনে একসঙ্গে হেসে ওঠে। একটু দূরে দাঁড়িয়ে থাকা রিমিশা অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারছিল না দুজন কি নিয়ে এত হাসাহাসি করছে। হাসির রেশ কাটতে আহিল এবার একটু সিরিয়াস হয়ে বলে, আচ্ছা তুই বিয়ে করবি না নাকি? কথাটা শুনে সুবর্ণার মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে যায়। সে একটা দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বলে, না রে, মনে হয় আর বিয়ে করা হবে না। তোরা তো জানিস, স্কুল লাইফ থেকে কলেজ লাইফ পর্যন্ত একজনকে ভালোবেসেছিলাম, কিন্তু সে কোনোদিন আমাকে ভালোবাসেনি, সে ভালোবেসেছিল অন্য একজনকে। একটু থেমে আবার বলে, মজার ব্যাপার জানিস, আর সেও তার ভালোবাসার মানুষকে পায়নি, তার ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে গেছে। আমি তাকে এত ভালোবাসি, এত পছন্দ করি, এটা জানার পরও সে কোনোদিন আমাকে ভালোবাসেনি। আসলে আমরা যাকে চাই তাকে পাই না, আর যে আমাদের চাই তাকে আমরা চাই না। এটাই হয়তো বাস্তবতা। সুবর্ণার কথাগুলো শুনে আহিল কিছুক্ষণ চুপ করে থাকে, তবে ধীরে ধীরে বলে, দেখ সুবর্ণা, তুই রাহিকে পছন্দ করতিস, এটা সত্যি, কিন্তু রাহি তোকে সবসময় একজন ভালো বন্ধু হিসেবেই দেখেছে, তাই বিষয়টা আর সামনে এগোয়নি। কিন্তু একটা কথা বল, তুই কি এখন ওকে ভালোবাসিস? সুবর্ণা একটা হালকা হাসি দিয়ে মাথা নিচু করে বলে, আমি বাসলেই কি হবে, সে তো আমাকে ভালোবাসে না। আহিল মুচকি হেসে বলে, কে কাকে ভালোবাসে সেটা পরে দেখা যাবে,
আর তোর বাসায় মিষ্টি পাঠিয়ে দেব। এখন আমাদের বাসায় যেতে হবে। কথা শেষ করে রিমেশার দিকে তাকিয়ে মুচকি হাসে। তারপর রিমেশাকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে আসে। আজকের দিনটা তার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলোর একটি হয়ে থাকবে, কারণ আজ সে জেনেছে সে বাবা হতে চলেছে। তারপর মিষ্টি কিনে বাসার উদ্দেশ্যে রওনা দেয় আহিল। পুরো পথ জুড়েই তার মুখে লেগে থাকে এক অদ্ভুত প্রশান্তির হাসি। এদিকে পাটোয়ারি বাড়িতে অন্যরকম এক ব্যস্ততা বিরাজ করছে। আজ রাইসার বেবি শাওয়ারের অনুষ্ঠান, তাই সকাল থেকে বাড়ির সবাই নানা আয়োজন নিয়ে ব্যস্ত। কিন্তু এত কাজের মাঝেও ফরিদা বেগমের মন যেন কোনোভাবেই কাজে বসছে না। ঠিক তখনই বাড়ির বাইরে গাড়ির হর্নের শব্দ ভেসে আসে। শব্দটা কানে যেতেই ফরিদা বেগম আর এক মুহূর্ত দেরি করেন না, প্রায় দৌড়ে বাড়ির বাইরে চলে আসেন। এর মধ্যেই তুষারদের বাড়ির সবাইও এসে পৌঁছে গেছে। সবাই একসাথে বাইরে দাঁড়িয়ে আছে। প্রত্যেকের মুখে কৌতূহল আর উৎকণ্ঠা। ডাক্তার কি বলেছে, রিমেশার কি হয়েছে। গাড়ি থেকে নেমেই রিমেশা ধীর পায়ে ফরিদা বেগমের সঙ্গে ভেতরে ঢোকে। ভেতরে ঢুকতে সবাই একসাথে প্রশ্ন করে কি হয়েছে, ডাক্তার কি বলেছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই পিছন থেকে মিষ্টির বড় একটা প্যাকেট হাতে নিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে আহিল মুখ ভরা হাসি নিয়ে বলে শি ইজ প্রেগনেন্ট। কথাটা শোনা মাত্রই পুরো বাড়ি যেন কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়। পরের মুহূর্তে চারদিকে আনন্দের ঢেউ বয়ে যায়। কি সত্যি? সত্যি আমাদের ঘরে নতুন অতিথি আসছে? আহিল মুচকি এসে নিজের হাতে থাকা রিপোর্টগুলো মায়ের হাতে তুলে দিয়ে বলে এই নাও আম্মু, নিজেই দেখে নাও। ফরিদা বেগম কাপা হাতে রিপোর্টগুলো দেখতে থাকেন। চোখের কোণে তখন আনন্দের অশ্রু চিকচিক করছে। বাড়ির সবার আনন্দ যেন আর ধরে না। একটার পর একটা সুখবর এই বাড়িতে এসেই চলেছে। আলহামদুলিল্লাহ। কারো মুখে হাসি, কারো চোখে আনন্দের জল। পুরো বাড়িটা মুহূর্তেই উৎসবের আবহে ভরে ওঠে। আর এত মানুষের সামনে দাঁড়িয়ে রিমিশা যেন লজ্জা একেবারে নুয়ে পড়েছে। সে মাথা তুলেই কারো দিকে তাকাতে পারছে না। মনে হচ্ছে এতগুলো মানুষের সামনে কিভাবে মুখ দেখাবে। তার গাল দুটো লজ্জায় টকটকে লাল হয়ে উঠেছে। রিমিশার এমন অবস্থা দেখি না মুচকি হেসে এগিয়ে এসে বলে আরে ভাবি দাঁড়িয়ে আছো কেন, এখানে এসে বসো। তখনই ফরিদা বেগম যেন নিজের ভুলটা বুঝতে পারেন। তিনি হালকা কপাল চাপড়ে বলেন আরে আমি তো ভুলেই গেছি, মেয়েটা এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আইল বুঝতে পারে এত মানুষের সামনে রিমিশা ভীষণ লজ্জা পাচ্ছে। তাই সে মায়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে আম্মু তো বাইরে থেকে এসেছে, এখন একটু রেস্টে নেওয়া উচিত। ফরিদা বেগমের সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলেন হ্যাঁ ঠিকই বলেছিস, বাইরে থেকে এসেছে। এই কথা যেন রিমিশার জন্য স্বস্তির নিঃশ্বাস হয়ে আসে। সেটা এমন একটা সুযোগের অপেক্ষায় ছিল। এক মুহূর্ত দেরি না করে ধীরে ধীরে সিঁড়ির দিকে হাঁটতে শুরু করে। কিন্তু সিঁড়িতে উঠতে গিয়ে একটু দ্রুত পা ফেলতে পিছন থেকে আল ধম এই এমন লাফিয়ে লাফিয়ে যাচ্ছ কেন, আসতে যাও। রিমিশা ঠোঁট বাঁকিয়ে মুখ ফুলিয়ে বলে এখন আবার কি সমস্যা, এখন আমার যেভাবে খুশি সেভাবেই চলবো। মাত্র তো 1 মাস হয়েছে। আহিল হালকা হেসে সামনে এগিয়ে এসে তার হাতটা আলতো করে নিজের হাতে নিয়ে বলে হ্যাঁ 1 মাস হয়েছে বলেই তো বলছি, এখন থেকে আসতে চলবা। সে আলতো করে নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আহিল কিছুতেই হাত ছাড়ে না। বরং সিঁড়ি বেয়ে উঠতে উঠতে দুষ্টুমি করে বলে আমার হাত ধরতে এত লজ্জা পাচ্ছ কেন, সবাই তো জেনেই গেছে তোমার সঙ্গে কি হয়েছে। এই কথাটা শুনে রিমিশা যেন আরও বেশি লজ্জায় নুয়ে পড়ে। তার মুখটা একেবারে লাল হয়ে যায়। সে মাথা নিচু করে চুপচাপ হাঁটতে থাকে। এইদিকে আজ তুষারদের বাড়িতে সবাই আসবে বলে সকাল থেকে শাহানকে যেন একটু অন্যরকম খুশি লাগছে। মুখে সেটা যতই লুকানোর চেষ্টা করুক না কেন, ভেতরের আনন্দটা বারবার মুখে ফুটে উঠছে। এর পেছনে অবশ্য একটা বিশেষ কারণ আছে। আজ তুবা আসবে। মনে মনে ভাবছে অনেকদিন পর অন্তত একটু সময় নিয়ে তুবার সঙ্গে গল্প করা যাবে। তবে একটা ব্যাপারে শাহানকে খুব সাবধানে থাকতে হবে। তুবা আগেই তাকে কঠোরভাবে বলে দিয়েছে, দেখো বাসার বাইরে কোথাও আমাকে বেয়ান বলে ডাকবে না, বিশেষ করে ভার্সিটিতে তো একদমই না। যদি বাইরে কোথাও বেয়ান বলে ডাকো তাহলে কিন্তু তোমার খবর আছে। তবে সেই কঠিন হুমকির পর থেকে শাহান আর কোনো ঝুঁকি নেয় না। বাসার বাইরে কলেজ কিংবা ভার্সিটিতে সে তুবার সঙ্গে একেবারে সাধারণ বন্ধু হিসেবে কথা বলে। শুধু 2 পরিবারের সবাই একসঙ্গে হলে কিংবা বাসায় এলেই মজা করে। তাই আজ যখন তুবা সবাই পাটোয়ারি বাড়িতে আসে তখন খুব অল্প সময়ের মধ্যে ইরা, শাহান আর তুবা একসঙ্গে গল্পে মেতে ওঠে। অনেকদিন পর 3 জন একসাথ হয়েছে। কখনো পুরনো দিনের গল্প, কখনো কলেজের মজার ঘটনা, আবার কখনো একে অপরকে নিয়ে দুষ্টমি। তবে শাহানের একটা স্বভাব এখনও বদলায়নি। সে সুযোগ পেলে ইরাকে খোঁচা দেয়। হঠাৎ করে দুষ্ট হেসে ইরার দিকে তাকিয়ে বলে আচ্ছা ইরা বলতো, তুই আমার ভাইয়ের গলায় কিভাবে ঝুলে গেলি? তোকে এখন ভাবি বলতে হয়, আগের মতো আর পেতনি বলতে পারি না। কথাটা শুনে ইরা চোখ রাঙিয়ে বলে তোর ভাইয়ের গলায় আমি ঝুলেছি নাকি তোর ভাই আমার গলায় ঝুলেছে? ইরার উত্তর শুনে শাহান হো হো করে হেসে ওঠে। অনেকদিন পর একসঙ্গে হওয়ায় যেন 3 জনের গল্পের কোনো শেষ নেই। কিন্তু এই পুরো সময়টার মাঝে শাহানের চোখ যেন বারবারই অজান্তে চলে যাচ্ছে তোবার দিকে। মনে হচ্ছে সারা জীবন দেখেও যেন তার এই দেখার তৃষ্ণা কোনোদিন মিটবে না। সে চেষ্টা করছে স্বাভাবিক থাকার, কিন্তু তার চোখ যেন বারবার নিজের অবাধ্য হয়ে তোবার কাছেই ফিরে যাচ্ছে। অন্যদিকে ইরা এতক্ষণ ধরে গল্প করলেও মাঝে মধ্যে শাহানের এই চোরাগুপ্তা তাকিয়ে থাকা চোখ দুটো লক্ষ্য করছিল। তবে প্রথমে কিছু না বললেও মনে মনে যেন সব কিছুই বুঝে ফেলেছে সে। তবে আপাতত কিছুই প্রকাশ করল না।
শুধু মুচকি এসে আবার গল্পে মন দিল।